আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনার এই অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনোয়ার। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত দিনের যেসব পত্রপত্রিকা প্রকাশিত হয়ে থাকে সেই শিরোনামগুলোকে আমরা বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই দৈনিক আমার দেশ, চলে গেলেন বিপ্লবী হাদি, লাশ আনা হবে আজ, আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা। ওসমান হাদির একটি কবিতাও তারা ছেপেছে, আমায় ছিঁড়ে খাও হে শকুন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, বাঁচানো গেল না হাদিকে, সিঙ্গাপুর থেকে মরদেহ আসছে আজ। কাল রাষ্ট্রীয় শোক, আজ সারা দেশে দোয়া। ধৈর্য ও সংযম বজায় রাখুন দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, বাঁচানো গেল না ওসমান হাদিকে, সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু, শনিবার রাষ্ট্রীয় শোক। প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, আগুন। পত্রিকা দুটি আজ বাজারে দিতে পারেনি কর্তৃপক্ষ। শাহবাগ অবরোধ, বিভিন্ন স্থানে বিক্ষোভ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, 7 দিন আগে গুলিবিদ্ধ হন বিজয়নগরে, কাঁদিয়ে চলে গেলেন হাদি, শোকে স্তব্ধ জাতি। হাদি হত্যার মূল আসামি ফয়সাল ভারতে, দেশে ফেরাতে নেই কোনো উদ্যোগ। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, থাই পাহাড়ের চেয়েও ভারী এক মৃত্যু, শনিবার রাষ্ট্রীয় শোক, যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রথম আলো ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, আগুন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হাদিকে বাঁচানো গেল না, প্রতিবাদে ভাঙচুর, আগুন। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিভিন্ন দলের শোক। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, মিত্রদের জন্য 15 আসন ছাড়তে পারে বিএনপি, বাঁচানো গেল না ওসমান হাদিকে, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান তারেক রহমানের। দৈনিক বাংলাদেশের প্রধান শিরোনাম, চলেই গেলেন ওসমান হাদি, দেশজুড়ে ক্ষোভ বিক্ষোভ, গণমাধ্যমে ঢুকে নজিরবিহীন তাণ্ডব। প্রথম আলো ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, আগুন। ভারতকে বন্ধু প্রতিবেশী হতেই হবে, বড় ভাই নয়, এমন একটি শিরোনাম তারা করেছে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, লড়াই থামল জুলাই যোদ্ধা হাদির, ক্ষোভে বিক্ষোভে উত্তাল ঢাকা, ধৈর্য ধারণের আহ্বান প্রধান উপদেষ্টার। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, চির বিদায় নিলেন জুলাইয়ের বীরযোদ্ধা ওসমান হাদি, হাদির মৃত্যুর খবরে গভীর রাতে দেশজুড়ে বিক্ষোভ ভাঙচুর, হঠকারিতা নয়, ধৈর্য ও সংযমের আহ্বান প্রধান উপদেষ্টার। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, প্রতিবাদী কণ্ঠস্বর, হাদির শাহাদাত বরণ, হাদি শোকে কাঁদছে বাংলাদেশ, হত্যাকারীদের এক চুলো ছাড় নয়, জাতির উদ্দেশ্যে বক্তব্যে প্রধান উপদেষ্টা। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, মালয়েশিয়ায় 1 বছরে বাংলাদেশি শিক্ষার্থী বেড়েছে 47%, ওসমান হাদি মারা গেছেন তাদের শিরোনাম। আরেকটি শিরোনাম তারা করছে, প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় শোক ঘোষণা, শোককে শক্তিতে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার। ইংরেজি দৈনিক দ্য নিউ এজ, দেয়ার মেন হেডলাইন্স, হাদি লসেস ব্যাটল অফ ফায়ার, ন্যাশনাল মোর্নিং অ্যানাউন্সড ফর স্যাটারডে, ইউনুস আর্জেস খাম অ্যাসিওরস জাস্টিস। প্রথম আলো ডেইলি স্টার, অফিসেস অ্যাটাকড, সেট অন ফায়ার। এই ছিল আজকের বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম, যেখানে প্রতিদিন আমাদের এই তালিকায় যুক্ত থাকতো আরও দুটো পত্রিকা, যেটির খবর আমরা ইতিমধ্যে জেনেছি। দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা দুটি আজকে প্রকাশিত হয়নি, তাদের ছাপা কাগজটি আমরা হাতে পাইনি। তো এই ছিল আজকের বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামগুলো শুনলাম। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে সব পত্রপত্রিকার মূল হেডলাইন যেটিকে ঘিরে, শরীফ ওসমান হাদি তার মৃত্যুর খবর এবং শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এই যে বিপ্লবী হাদির চলে যাওয়া, এটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। 24-এর গণঅভ্যুত্থানের একটা বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সাহসী যোদ্ধা শরীফ ওসমান হাদি প্রথম গুলিবিদ্ধ হওয়ার পরে সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়েছিলেন। আজকেও আর উনি প্রধান শিরোনাম হয়েছেন এবং কোনো কোনো পত্রিকা ব্যানার হেডলাইন করেছে। কিন্তু এই দুইটি শিরোনামের কোনোটাই আমাদের প্রত্যাশিত না বা কাঙ্ক্ষিত ছিল না। আসলে সবাই আমরা একটু শোকাচ্ছন্ন। এরকম তরুণ একজন তরতাজা মানুষের মৃত্যু, বয়স 32 হয়েছিল, যেটা দেখলাম পত্রিকায় তার জন্মদিন দিয়ে। একটা অকুতোভয় সাহসী মানুষ ছিলেন তিনি।
এবং সাধারণ একটা পরিবার থেকে উঠে এসেছিল। হাদি ঝালকাঠির নলছিটিতে জন্ম নেয়, সেখানে মাদ্রাসায় পড়াশোনা করেছে প্রথম জীবনে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করে এবং কিছুদিন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে। তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সে কিন্তু ভিন্নভাবে এই যে গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের থেকে আলাদাভাবে একটা সে প্ল্যাটফর্ম তৈরি করেছিল। বিভিন্ন সময় সে যে বিভিন্ন আন্দোলন, বিশেষ করে আধিপত্যবাদ বিরোধী বিষয়ে সে সবসময় সোচ্চার ছিল এবং জুলুম অত্যাচারের বিরুদ্ধে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, এটা তার একটা বড় আকাঙ্ক্ষা ছিল। তো উনি ইনকলাব মঞ্চ বলে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেন, যেটা কালচারালি বেশি বিষয়টাকে গুরুত্ব দিত এবং তার একটা কালচারাল সেন্টার ছিল, কিন্তু কালচারাল সেন্টার ছিল। তো গত শুক্রবারে উনি কিন্তু প্রথম দিকে বিভিন্ন ধরনের বক্তব্য দিলেও কিন্তু পরে উনি একটা স্থিতিশীল বাংলাদেশ কামনা করেছিলেন, যার জন্য কিন্তু নির্বাচনের পথে উনি হেঁটেছিলেন। তিনি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেন, সে কারণে নির্বাচনে অংশ নেন, যেটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, স্থিতিশীল বাংলাদেশ হবে। সেই পরিপ্রেক্ষিতে উনি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ঢাকা ৮ আসন থেকে। হ্যাঁ, এবং মর্মান্তিক বিষয় হচ্ছে যে সেই প্রচারণার অংশ হিসেবে উনি ওদিন প্রচার করেছেন সকাল থেকে। পরে উনি একটা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। বের হওয়ার পর উনি ওই মসজিদে লিফলেট বিলি করছিলেন এবং আপনি খেয়াল করে দেখবেন উনি কিন্তু কোনো গাড়িতে না, কোনো যানবাহন উনি ব্যবহার করতেন না। উনি ব্যবহার করতেন কি, পায়ে হেঁটে উনি চলতেন বেশিরভাগ সময় এবং রিক্সা, অটো রিক্সায় চলতেন, সাধারণ মানুষের ভিতরে মিশে যেতেন। উনি কিন্তু ফেসবুকে বলতেন ওনাকে ওই নির্বাচনে সহায়তা করার জন্য উনি তহবিল চেয়েছেন, অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তার জন্য। এবং নির্বাচনের প্রচারের সময় দেখা গেছে সে মুড়ি, বাতাসে এগুলো বিলি করছে। এবং হাদির আরেকটি পরিচয় ছিল, সে কবিতা সাহিত্য করতেন কিন্তু উনি, এবং কালচারাল বিষয়ে খুব বেশি রকম সচেতন ছিল এবং সক্রিয় ছিল। এবং সীমান্ত শরীফ নামে উনি কবিতা লিখতেন। তো গত শুক্রবারে জুম্মার পরে গুলিবিদ্ধ হয় এবং যেটা হয়েছে যে তাকে টার্গেট করে তার মৃত্যু যাতে নিশ্চিত হয় সেভাবে কিন্তু তাকে গুলি করা হয়েছে। তিনি তো একেবারে সাদাসিধে জীবনযাপন করতেন, সাধারণ মানুষের জীবনযাপন করতেন এবং তিনি সত্য ন্যায়ের পক্ষে কথা বলতেন। তাহলে এরকম একজন সাধারণ মানুষকে খুনিরা টার্গেট করলো কেন? টার্গেট করেছে, আপনি দেখেছেন যে পরেই মানে খবর হয়েছে যে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল, যাকে প্রধান অভিযুক্ত যে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ, আরেকজন যে তার সহকারী যে মোটরসাইকেল চালিয়েছে আলমগীর শেখ, সেও যুবলীগ মোহাম্মদপুরের সাথে সংশ্লিষ্ট ছিল। তো এদের কি বোঝাচ্ছে এতে তারা, এদেরকে টার্গেট করা হয়েছে। হাদি হয়তো বুঝতে পারে নাই, সে কিন্তু তার নির্বাচনী বিভিন্ন ইয়েতে এরাও নাকি অংশ নিয়েছে শেষের দিকে, এদের সাথে ছিল। তো এটা সুপরিকল্পিতভাবে এবং হত্যা করার পরে, মানে তাকে হত্যা প্রচেষ্টা যে চালিয়েছে টার্গেট করে করেছে এবং পরে কিন্তু পালিয়ে গেছে এবং এমনভাবে ওদিনই কিন্তু তারা সীমান্ত দিয়ে চলে গেছে। তো এই সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে এটা একটা টার্গেট কিলিং এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য, নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য, এইভাবে তারা এই জিনিসটাকে করেছে। তো এখন যেটা বিষয় হচ্ছে যে শেষ পর্যন্ত মানে আপনার 7 দিনের মতো হবে। গত শুক্রবার উনি গুলিবিদ্ধ হয়েছেন আর বৃহস্পতিবার রাতে উনি মৃত্যুর ঘোষণা হলো। এই 7 দিন উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। কিন্তু উনি কিন্তু বলতেন যে জীবন কতদিনের, একটা মানুষ কতদিন বাঁচবে, আমি আমার মৃত্যু যদি হয় সেটাকে আমি একটা প্রমিনিয়েন্ট মৃত্যু যাতে হয় আর কি, হ্যাঁ, আমি কিছু করে যেতে চাই। সেটা কম সময় হতে পারে। হ্যাঁ, 50 বছর বাঁচলাম কিন্তু আমি দেশের জন্য কোনো কিছু রেখে যেতে পারলাম না, প্রমিনেন্ট হলাম না, তো সেই জীবনে তো কোনো অর্থ নাই। আমি যদি 5 বছরও বাঁচি, আমি যদি দেশের জন্য কিছু করে যেতে পারি, আমি যদি প্রমিনেন্ট কিছু রেখে যেতে পারি, কোনো ভূমিকা রেখে যেতে পারি, সেটাই হবে বড় চাওয়া। এবং উনি 2-1টা বক্তৃতায় কিন্তু বা সাক্ষাৎকারে জিয়া রহমান নাম উদ্ধৃত করে বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কত বছর বেঁচে ছিলেন। হ্যাঁ, তো উনি মৃত্যু নিয়ে কিন্তু উনি ভীত ছিলেন না। উনি বলতেন যে মৃত্যুকে আমি ভয় পাই না। উনি সেভাবে চলাফেরা করতেন, একেবারেই সাধারণভাবে কোনো সিকিউরিটি চিন্তা না করে, কিন্তু জীবনের ঝুঁকি ছিল। কিন্তু এই প্রসঙ্গ বলতে হয়, এই অন্তর্বর্তী সরকার কিন্তু এই জুলাই যোদ্ধা যারা, তাদের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে পারেনি। তার প্রথম শিকার হলো এই ওসমান হাদি। এবং আমরা খুব আশঙ্কিত যে আমাদের আরও যারা এই গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছেন তারাও হয়তো এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে আছে। হাদি প্রসঙ্গে জানতে চাইব, তার যে এই মৃত্যুকে কেন্দ্র করে 2টি গণমাধ্যম সহ কয়েকটি জায়গায় হামলার ঘটনা ঘটেছে। যদিও জুলাই যোদ্ধারা বলছেন যে, কিংবা ইনকিলাব মঞ্চের নেতারাও বলছেন যে এই ঘটনার সাথে কোনোভাবেই জুলাইয়ের কেউ সম্পৃক্ত নয়। তাহলে এই ঘটনা কারা ঘটালো, কারা এই অস্থিরতা তৈরি করতে চাইল? এটা জুলাই যোদ্ধারা বলেছেন এবং ইনকিলাব মঞ্চ থেকে বলা হয়েছে যে গণমাধ্যম বা আরও কিছু প্রতিষ্ঠানে যে হামলা করেছে, মানুষ ক্ষুব্ধ হয়েছে, মানুষ শোকাচ্ছন্ন,
সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে শনিবার আগামীকালকের জন্য, সারা দেশে পতাকা অর্ধনমিত থাকবে। কিন্তু যে হামলাটা হচ্ছে ক্ষোভের সুযোগ নিয়ে, মানুষের ক্ষোভের এবং শোকের সুযোগ নিয়ে বিশেষ কোন মহল যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, হ্যাঁ, তাতে হয়তো দেশের ভেতরে বাইরে শক্তি থাকতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে পলাতক যে শক্তি, পরাজিত এবং পলাতক যে ফ্যাসিবাদী শক্তি যারা বিদেশে আশ্রয় নিয়েছে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের উস্কানি বিভিন্ন সময় দিয়ে যাচ্ছে। কিন্তু তারা বিভিন্ন রকম সামাজিক মাধ্যম ব্যবহার করে, অডিও ব্যবহার করে কিন্তু ক্রমাগতভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যারা নির্বাচনটাকে ভণ্ড, এখন হচ্ছে 15 মানে মানুষ 3টা নির্বাচন কিন্তু ভোট দিতে পারেনি। দেশটা গণতন্ত্রহীনতার ভিতর চলে গেছিল, একটা ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল। সেখান থেকে গণতন্ত্র কায়েমের জন্য কিন্তু একটা বৈষম্য বিরোধী আন্দোলন, হাদিরা প্রথমে কিন্তু একটা ন্যায্যতার জন্য আন্দোলন করেছে, বৈষম্যের অবসানের জন্য। কিন্তু পরে একটা যেটা গণতান্ত্রিক আন্দোলনের জন্য তারা সেই আন্দোলন সম্পৃক্ত হয়েছে। তো সেই হিসেবে একটা বিবেচনা করলে দেশে একটা নির্বাচন হবে, ভালো নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বারবার ঘোষণা দিয়েছেন ইতিহাসের সেরা নির্বাচন উনি করবেন, এবং নির্বাচনের মাধ্যমে আবার গণতন্ত্রের প্রতি একটা অভিযাত্রা শুরু হবে। তো বিশেষ মহল হতে চাচ্ছে এই নির্বাচনটা যাতে না হয়, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়। তার জন্য গতকালকে এই সুযোগ নিয়ে তারা বিভিন্ন মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা চালিয়েছে। এবং ডেইলি স্টার আপনি দেখেছেন যে 30 জনের মতো সাংবাদিক দেখলাম যে তারা সেখানে ভবনে আটকা পড়েছিল, এবং সেখানে তারা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পরে ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার করেছে। কিন্তু তারা সাফোকেশনে তারা মানে অনেকে অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যু ঝুঁকিতে চলে গিয়েছিল। আরেকটাই প্রসঙ্গ বলতে হয় যে সেখানে গিয়েছিলেন সংবাদ পরিষদের সভাপতি নুরুল কবির। উনি একজন সাহসী ব্যক্তি, এবং বিগত সরকারের সময় উনি বিগত সরকার বলে না, সে ওয়ানের সরকার, ফ্যাসিবাদী সরকারের সময় সবসময় কিন্তু সোচ্চার কণ্ঠস্বর ছিলেন লেখনীতে এবং বলায়। উনি এখানে গিয়েছিলেন, সহকর্মীরা আক্রান্ত, সেই হিসেবে সংবাদ পরিষদে গিয়েছেন, কিন্তু ওনাকে অনেকে হেনস্থা করা হয়েছে, যেটা মানে খুবই নিন্দনীয়। এবং মানে এটা কি বলা যায়, এটা প্রতিবাদের ভাষা আমাদের নাই। মাঝখানে আমি একটু জানতে চাইবো যে এই যে গণমাধ্যম মানে টার্গেট করে 2টি গণমাধ্যমে হামলা, এর পেছনে কারণ কি থাকতে পারে? তারা এই 2টি গণমাধ্যমকে বেছে নিল কেন? এই 2টি গণমাধ্যম হয়তো তারা যারা করছে তারা বিভিন্নভাবে ট্যাগ দিচ্ছে। এটা একটা আপনি জিনিস খেয়াল করে দেখবেন যে মানে এই গণঅভ্যুত্থানের অভ্যুত্থানের পর আপনার যদি বিভিন্ন ক্ষেত্রে যাদেরকে পছন্দ হচ্ছে না, তাদের পলিসি হয়তো পছন্দ হচ্ছে না, যার জন্য তাদেরকে বিভিন্ন রকম স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর এভাবে ট্যাগ দেওয়া হচ্ছে। এখন প্রথম আলো, ডেইলি স্টারকে এর আগেও কিন্তু বিভিন্নভাবে তাদেরকে মানে এক ধরনের চিহ্নিত করে তাদের উপরে বিচ্ছিন্ন হামলার ঘটনা কিন্তু এর আগেও হয়েছে, কিন্তু এই পট পরিবর্তনের পরে। তো এটা তো আসলে কাঙ্ক্ষিত না। একটা গণতান্ত্রিক সমাজ যদি আমরা চাই, বিনির্মাণ করতে চাই, আমরা যদি স্থিতিশীলতা চাই, তাহলে কোনো প্রতিষ্ঠান তো হামলার শিকার হওয়ার, প্রতিবাদের তো বিভিন্ন রকম ভাষা আছে। এর পেছনে কি ভিন্ন কারণ থাকতে পারে? আমরা দেখলাম ছায়ানটেও হামলা হয়েছে। এটা কি কিছু প্রমাণ করা যে ডানপন্থীরাই হামলা করেছে, কিংবা ইসলামী পন্থী যারা রাজনীতি করছেন তাদের সম্পৃক্ত এরকম বলা যাবে না? কিন্তু কিন্তু কিছু উস্কানি তো অবশ্যই আছে, বাইরের থেকে উস্কানি আছে, দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের উস্কানি আছে। তাদের কি উদ্দেশ্য বা মতলব আছে তাদের পিছনে, যে তারা বাংলাদেশটাকে বিভিন্ন সময় দেখবেন, এর আগেও কিন্তু হয়েছে, ফেব্রুয়ারি মাসে ঘটেছে অভ্যুত্থান পরবর্তী সময়ে। ফেব্রুয়ারি পরে আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে 5 তারিখে সরকার পতন হলো, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন হলো, কিন্তু 8 তারিখ পর্যন্ত দেশে কিন্তু কার্যত কোনো সরকার ছিল না। ডক্টর ইউনূস সন্ধ্যায় শপথ নিয়েছেন, 3 দিনে কিন্তু দেশে সে ধরনের বড় ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি, যেটা ঘটতে পারতো, মানুষের যে ক্ষোভ ছিল। কিন্তু তার পরবর্তী যে ঘটনাটা ঘটছে সেগুলো এক ধরনের উস্কানি দিয়ে ঘটানো হচ্ছে। এখন এটা বিশেষ উদ্দেশ্য থাকতে পারে, নির্বাচনটাকে ভণ্ডুল করা, ঘোলা পানিতে মাছ শিকার করা। প্রতিবেশী কোনো দেশ, সেও হয়তো চাচ্ছে যে এখানে যাতে তার সমর্থিত এক ধরনের সরকার এখানে প্রতিষ্ঠিত ছিল, সেই সরকার এখন ক্ষমতায় নাই, তো সে চাচ্ছে, সেও হয়তো তার একটা উদ্দেশ্য থাকতে পারে যে এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। যার জন্য এই যে সংবাদপত্র, অফিস, মিডিয়াতে হামলা, এটা তো একটা খুবই নিন্দনীয়। যে কোনো প্রতিষ্ঠানে হামলা, ব্যক্তির উপরে হামলা, এটা হবে কেন? দেশে তো একটা আইনের শাসন যদি আমরা চেয়ে থাকি, গণতন্ত্র চেয়ে থাকি, তাহলে তো আমাদের এই ধরনের থেকে নিবৃত হওয়া উচিত। গতকাল নিশ্চয়ই প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে যে বক্তব্য সেটি শুনেছেন। আমরা দেখেছি সেখানে হাদির মৃত্যুর পরপরই তিনি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, সবাইকে ধৈর্য ধারণা আহ্বান জানিয়েছেন। এমনকি যারা নির্বাচন বানচাল করতে চায় কিংবা দেশকে অস্থির করতে চায় তাদের ফাঁদে না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি কি আগে থেকে এরকম কিছু শঙ্কা করেছিলেন যে এরকম বিশৃঙ্খলা হতে পারে? উনি শঙ্কা অবশ্যই করেছিলেন। উনি হাদি যখন গুলিবিদ্ধ হয় তখনই কিন্তু উনি পরে যখন রাজনৈতিক দল, 3টি রাজনৈতিক দলকে উনি সভা করেছিলেন, বিএনপি, জামাত, তখন উনি বলেছিলেন এনসিপির সাথে, তখন উনি বলেছিলেন যে ট্রেন্ড শুটারদেরকে নামানো হয়েছে। তার কাছে গোয়েন্দা তথ্য, আপনি জানেন হয়তো যে বিভিন্ন সমাজে প্রধানমন্ত্রী যারা থাকেন বা সরকার প্রধান যারা থাকেন, তাদের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রধানরা তারা রিপোর্ট করে থাকে, তাকে অবহিত করে। তো উনি একদম স্পেসিফিক এভাবে বলেছেন যে ট্রেন্ড শুটারদেরকে নামানো হয়েছে, কারণ যে গুলি করেছে, যা প্রধান অভিযুক্ত ফয়সাল,
সে একদম ট্রেন্ড শুটার, এটা বলা একেবারে running রানিং ওয়ে করেছে এবং এমনভাবে করেছে তার মৃত্যুটা যাতে নিশ্চিত হয়। তো সেই হিসেবে ওনার কাছে অবশ্যই তথ্য ছিল। আর যেদিন খবর আসলো আপনি পরশু রাতে যে সিঙ্গাপুরের ফরেন মিনিস্টার উনি ফোন করে জানাইছিল যে তার অবস্থা সংকটাপন্ন আর কি, তখন উনি কিন্তু একটা বিবৃতির মতো দিয়েছিলেন যে সংকটাপন্ন, সবাই দোয়া করবেন এবং সবাই শান্ত থাকবে। এটা তো উনি বিবৃতির মাধ্যমে বলেছিলেন, কিন্তু গতকাল তো উনি ভাষণ দিয়ে এই আহ্বান জানিয়েছেন, কিন্তু সে ভাষণ তো কোনো প্রতিফলন আমরা দেখলাম না। সে কিন্তু আহ্বান আগে থেকে যদি সেরকম কিছু আঁচ করে থাকেন কিংবা আন্দাজ করে থাকেন কিংবা সরকারের ধারণা থেকে থাকে, সেই অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা কি ছিল? এই ক্ষেত্রে সরকারের অবশ্যই ব্যর্থতা আছে। কারণ সরকার যদি আজ করতে পারে, ভাষণে যখন উল্লেখ করলেন আর তার আগের রাতেই যখন উনি বললেন যে আপনারা শান্ত থাকেন, তার মানে জানেন যে মানুষের ভিতরে স্বাভাবিকভাবে ক্ষোভ তৈরি হতে পারে, অবশ্যই ক্ষোভ তৈরি হতে পারে। এরকম একটা মৃত্যু জুলাইয়ের যোদ্ধা, এটা মানুষ, সাধারণ মানুষ মেনে নিতে পারবে না। এটা ক্ষোভ তৈরি হতে পারে, কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু এর সুযোগও তো বিশেষ মহল নিতে পারে যে নির্বাচনই করতে চাচ্ছেন সেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য। তো সেই হিসেবে তো তার একটা পূর্ব প্রস্তুতি থাকা দরকার। আইন শৃঙ্খলা আমরা দেখি না। এই যে দুটো অফিস ভাঙা হলো, সংবাদপত্র অফিস ডেইলি স্টার, প্রথম আলো, আগুন দেওয়া হলো, সেখানে তো অনেক পরে যে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনা ঘটে যাওয়ার অনেক পরে, এর আগেও যে বিভিন্ন সময় হয়েছে আমরা দেখেছি যে ঘটনা ঘটে যাওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনী যায় এবং সরকার থেকে বলা হয়, প্রেস উইং থেকে, যে কঠোর ব্যবস্থা নেবে সরকার, কিন্তু কঠোর ব্যবস্থা কোনো নজির আমরা দেখি না। কালকে যদি প্রথম থেকে ডিপ্লয় করা হতো খবর আসার সাথে সাথে, হয়তো এই ধরনের ঘটনাগুলো হয়তো এড়ানো যেত। এক্ষেত্রে সরকার অবশ্যই ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা যেটা দেখলাম ছায়ানটের পর হামলা কিংবা এই দুটি গণমাধ্যমের পর হামলা, এর মধ্য দিয়ে আসলে যারা সংস্কৃতি মনা কিংবা যারা গণমাধ্যম কর্মী, আমরা যারা কাজ করি বা মাঠে যারা কাজ করেন, এই গণমাধ্যম কি এক ধরনের হুমকির মধ্যে পড়ে গেল? অবশ্যই এক ধরনের হুমকির মধ্যে তো আছে। কালকে এই ধরনের ঘটনা এবং এই যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। আপনি যদি আপনার সাথে ভিন্ন মত থাকতে পারে, হ্যাঁ, একটা পত্রিকার একটা পলিসি থাকতে পারে, কিন্তু আমরা তো গণতন্ত্র কেন চাই? আমরা তো চাই যে একটা বহুমত ধারণ করব আমরা, হ্যাঁ, সে মত আপনার বিপক্ষেও হতে পারে, কিন্তু বহুমত ধারণ করব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে সেখানে যদি কেউ ভিন্ন মত পোষণ করে, সেটাতে কোনো দোষের কিছু নেই। সেখানে ভিন্ন মত হলেই বা আমার মতের সাথে মিল হবে না বলেই আমি সেইখানে হামলা করব, ভাঙচুর করব, আগুন দিব, সেটা কোনোভাবেই হতে পারে না। সেটা যদি হয় আমাদের, তা আমরা তো সেই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, দেশের স্থিতিশীলতা আসবে না। মানুষ কিন্তু একটা পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন 5ই আগস্ট গত বছর সংগঠিত হয়েছে, কিন্তু এখন তো মানুষ চাচ্ছে যে একটা স্থিতিশীল দেশ গণতন্ত্র কায়েম হবে। সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, মানুষ তো হতাশ হবে এবং সবাই যারা গণমাধ্যম কর্মী বলেন তারা তো এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগবে। যেমন জুলাই যোদ্ধারা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের নিরাপত্তা নিয়ে তার আমি মনে করি যে হুমকির মধ্যে আছে, এবং গণমাধ্যম কর্মীর এই ঘটনার পর তারাও এক ধরনের হুমকির মুখে পড়ে গেলেন। এই যে হাদির যে খুনি কিংবা যার বিরুদ্ধে অভিযোগ মূলত ফয়সাল এবং আলমগীর, এই দুজন নিরাপদে ভারতে চলে গেল, কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন যারা খুনি তাদের এক চুলও ছাড় দেওয়া হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা দুজন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতের ভূখণ্ড ঢুকে পড়লো কিংবা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল, এই সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা গেল না কেন? এটা কি এই ক্ষেত্রে সরকারের এক ধরনের অবশ্যই ব্যর্থতা আছে। ব্যর্থতার কারণ আপনি দেখেন, এবং বিষয়টা আমার কাছে হাস্যস্কর মনে হয়, হয়তো সরকার তথ্য উদ্ঘাটনের জন্য এদেরকে গ্রেপ্তার করেছে। এই আপনার ফয়সাল করিমের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, বোনকে গ্রেপ্তার করা হয়েছে, মাকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হয়তো কিছু তথ্য জানতো, কিন্তু এরা তো মূল আসামি না। কিন্তু যখনই খবরটা প্রচার হলো, হ্যাঁ, এবং তাদেরকে শনাক্ত করা গেল প্রধান অভিযুক্ত হিসাবে, তো সেই সময় নিয়ে তো তারা পার হয়েছে, সীমান্ত পার হয়েছে। সীমান্ত তখন খবর হয়েছে, সীমান্তকে অ্যালার্ট করা হয়েছে। পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এখানে যারা ছিলেন, তারা কিন্তু ব্রিফিং দিয়েছেন। তারা বলেছেন যে সমস্ত সীমান্তে করা হয়েছে, তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে, তার ন্যাশনাল আইডি ব্লক করা হয়েছে। তো এত কিছুর পরেও সীমান্ত পাড়ি দিয়ে তারা চলে গেল কিভাবে? এটা তো অবশ্যই ব্যর্থতা আছে। কেন সরকারের এই সংস্থাগুলো এটা পারল না? তো গোয়েন্দা তথ্য থাকলে সেই ভিত্তিতে তারা যদি ব্যবস্থা নিত, তারা সক্রিয় হতো। আমরা কিন্তু দেখেছি যে অনেক ক্ষেত্রে সরকারের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তারা সেই অ্যাক্ট করে না, কিন্তু অনেক পরে যে তারা কিছু তৎপরতা দেখে, যেটা আসলে কোনো ফল বয়ে আনে না। এক্ষেত্রে তাই হয়েছে, মূল আসামি তো পালিয়ে গেছে এবং তার সহযোগী পালিয়ে গেছে। এখন যাদের ধরেছেন তারা তো মূল আসামি না, তারা তো মূল অভিযুক্ত না। এক্ষেত্রে তো সরকার ব্যর্থতার কথা কিন্তু বলতে হবে। এবং এর আগেও বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি যে সরকারের ব্যর্থতা কিন্তু ছিল। এবং সরকার যদি এখনই সতর্ক না হয়, তাহলে তো পরিস্থিতি তো কোন দিকে যাবে আমরা জানি না। নির্বাচনের নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা তৈরি হবে। কিন্তু আপনি যদি এরকম পরিস্থিতির মোকাবেলা করতে না পারেন, তাহলে আপনি একটা জাতীয় নির্বাচন, 300 আসনের নির্বাচন, আপনি সেরা নির্বাচন তো দূরের কথা, একটা মোটামুটি ভালো নির্বাচন করতে পারবেন কিনা সে বিষয়ে তো সন্দেহ থেকেই যায়।
আমরা দেখছিলাম যে কিছুটা ইতিবাচক পরিবর্তন, যে দেশ নির্বাচনমুখী, দীর্ঘদিন নির্বাচনে থাকা তারেক রহমান 25 ডিসেম্বর দেশে ফিরছেন, এমন খবরও আমরা দেখেছি। এমন মুহূর্তে আসলে এই যে নানাভাবে হামলা কিংবা হাদির মৃত্যুকে কেন্দ্র করে এক ধরনের, আপনি যেটা বলছেন যে অস্থিরতার শঙ্কা, কিংবা গভর্নমেন্টও বলছেন যে একটা ষড়যন্ত্র হতে পারে, আসলে এটা কি আমরা সামনে যে নির্বাচন, সামনের এই সময়গুলোকে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠছে? অবশ্যই চ্যালেঞ্জিং হচ্ছে। সামনের সময়কে এখনই তো চ্যালেঞ্জিং হয়ে গেছে আপনার। সরকার তফসিল ঘোষণা পরে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে 11ই ডিসেম্বর তফসিল ঘোষণা করলেন। ঠিক পরদিনই হাদি রাজধানীর বুকে গুলিবিদ্ধ হলেন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলেন। এবং তার আগে আপনার হয়তো খেয়াল থাকার কথা যে এর আগে বিএনপি যখন প্রথম পর্যায়ে 172টি আসনে 136টি আসনে মনোনয়ন ঘোষণা করে, তার 3 দিনের মাথায় সম্ভবত চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগকালে একজন প্রার্থী এরশাদুল্লাহ, উনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন, আহত হন, বেঁচে গেছেন, কিন্তু ওনার সাথে একজন যে ছিলেন প্রচারে সে কিন্তু নিহত হয়েছে। আর সেখানে তফসিলের পরের দিনই একজন ঢাকায় একজন সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপত্র এবং জুলাইয়ের যোদ্ধা, তিনি খোদ রাজধানীতে গুলিবিদ্ধ হন, শেষ মৃত্যুবরণ করেন। তো চ্যালেঞ্জিং তো অবশ্যই, চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো এটা আমার কাছে মনে হয়েছে। অনেকে অভিযোগ করে সরকার যে একটা দুর্বল সরকার, এত দুর্বল সরকার সমত এই দেশে আর সমত এইভাবে কখনো আসেনি। তো এই দুর্বল সরকার দিয়ে আপনার কীভাবে আপনি নির্বাচন করবেন? সরকার সম্পর্কে অনেকে এমন মন্তব্য করেন যে একটা অনুপস্থিত সরকার, সরকারের কোনো অনুপস্থিতিতে মানে অনুপস্থিত, তার কোনো উপস্থিতি লক্ষ্য করা যায় না। অনিশ্চয়তায় পড়তে পারে। নির্বাচন কি অনিশ্চয়তায় পড়তে পারে? কিছু তো অবশ্যই আপনার নির্বাচন তো অনিশ্চয়তা আমরা পড়তেই পারে। আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আজকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জনাব খায়রুল আনোয়ার আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।